जयतु स भगवान् नः पूर्णो भागरविन्दो जयतु धवलशोभालोकधात्री निराम्बा जयतु लसतु भूमा वेतयो पूर्णयोगो जयतु तदनुगामी भाग्यवान् रात्रिवर्गः पूर्णभाग श्री अरविंदे जय हो धवल शोभा लोकधात्री निरामय ताদের পূর্ণ যোগ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। জয় হোক সেই যোগের অনুগামী ভ্রাতৃবর্গে। এই কেন্দ্রের আহ্বানে আমি শুরু থেকেই যোগ দিয়েছি। আর এই অঞ্চলে যখন শ্রী অরবিন্দ চর্চা শুরু হয়েছে, বাইরে অন্তত আমাদের সমকালে ধরা যাক গত 40 বছর যাবতই, সেই সময় থেকেই আমার থাকার সুযোগ ঘটেছে। আর সেই জন্যে যেটা হয়ে থাকে এক ধরনের ব্যক্তিগত সম্পর্কই প্রায় হয়ে উঠেছে। প্রায় 3 প্রজন্ম আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি এবং আমাকে এটা হয়তো কেউ মনে করবেন যে বয়সে আর এতটা আবেগপ্রবণ হওয়া উচিত নয়, কিন্তু আমি কখনোই একেবারে প্রথম দিকে এক কর্মী তপন মুখোপাধ্যায়কে বলতে পারি না। এ অঞ্চলে শ্রী অরবিন্দ চর্চার যে ধারাটি আজকে দেখা যাচ্ছে, সেটি ক্ষেত্রে নিঃশব্দে প্রায় অনেকের প্রতিনিধিত্ব করে গিয়েছে। তখন শেষ দেখাও আমার হয়েছিল। শেষ দেখা মানে অনুষ্ঠানে শেষ দেখা, সেটিও এই 1 জানুয়ারি সম্ভবত এক স্কুলে যখন আমরা পড়েছিলাম। আর যেখানে হুগলি চুচুড়ো ওরা বইপত্র নিয়ে বসেছে, তখন সেখানে বসেছিল। এটা বলা মানে তপন বা তপন মুখোপাধ্যায় এটা একটা কোনো বিষয় নয়। এটা হচ্ছে যারা বারে বারে আসে তার সঙ্গে তার কাজের জন্য, তাদের একটা প্রতিনিধিত্ব। আমরা যারা তার থেকে সুযোগ পাই তারা সে তর্পণে অংশগ্রহণ করি। যেটুকু সুযোগ আমার ঘটেছে পশ্চিমবাংলায় বিভিন্ন কেন্দ্রে গিয়ে, তাতে খুঁজলে এরা একটি প্রতিনিধিত্ব করে চলেছে। আজকে যখন এইরকম অবস্থাতেও আপনারা সমবেত হয়েছেন, আপনারাও অনেকে তার সাক্ষী আছেন। আসলে এই সব অনুষ্ঠান আমাদেরকে একটা সামাজিক স্তরে সংযোগ স্থাপনের সুযোগ দেয়। মূলত কেন্দ্রের কাজই হচ্ছে একটা, আমাদের এই ধরনের কেন্দ্রের। এই জন্য বলছি যে একটা কোনো বাঁধা পথে শ্রী অরবিন্দ ধারা চলে না। পন্ডিচেরিতে শ্রী অরবিন্দ আশ্রম রয়েছে, আবার নৈহাটিতেও শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র গড়ে উঠেছে। কোন রকম আইনগত বাধ্যবাধকতার ভেতরে সে নেই। যেটা রয়েছে সেটা বাইরের বাঁধনের চাইতে অনেক 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 বেশি। সেটা যারা এর স্রোতের মধ্যে এসেছে তারা কিছুটা হয়তো অনুভব করবে। ঠিক কোনো একটা বিষয় আমাকে দেয়া নেই, থাকলো না সাধারণত। এ সম্পর্কে একটা ছোট গল্প আছে। আপনারা জানেন আমাদের প্রতিবেশী প্রদেশ হচ্ছে ওড়িশা। যত জায়গায় সাধারণ স্তরে সংযোগ হয়েছে মা শ্রী অরবিন্দের কাজে, উড়িষ্যা তার অগ্রগণ্য। 12,000-এর উপর পাঠচক্র আছে সেখানে, 200-র উপর সেন্টার আছে যেখানে লিরিক্স এসেছে বা আসছে, কয়েকশোর উপর শ্রী অরবিন্দ পথের স্কুল রয়েছে সেখানে। আমি সংখ্যাটা দিয়ে বলছি না, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি
সেখানেও কয়েক দশক আমার যাওয়ার সুযোগ ঘটেছে, এমনকি এই লকডাউনের সময় তারা এখান থেকে এসে যোগ দেওয়ার আমাকে সুযোগ করে দিয়েছে। এই কারণেই বলছি, ওখানে একটা দীর্ঘ অনুষ্ঠান হয় এপ্রিল মাসে, 4, 5, 6, 7। গত বছর বন্ধ হয়ে আছে, এবারও খবর করতেছে করে ওঠা সম্ভব হবে না, খুব বিরাট হয়, প্রায় একসঙ্গে 7-8 হাজার মানুষ শোনে। তো অনেক আজকের দিনে যারা বিশিষ্ট চলে গেছেন তারা যখন বক্তৃতা করেছেন তার সঙ্গে করেছি, এই গল্পটা আমার মনে পড়ে আমার নিজের ব্যক্তিগত কারণে, আর সেটা আমাকে সুযোগ দেয় এই যে বলবার জন্য যে লোকের প্রত্যাশা একটু সরিয়ে দিতে পারে। সেটা হচ্ছে এই যে অনেক বক্তা তারা সব তাকে বিষয় থাকে, আমারও থাকে। তো ওখানে যে একজন দায়িত্বে আছে, আমরা বাবুলি ভাই বলি, প্রসাদ ত্রিপাঠী, তারও বয়স হয়েছে 70-এর মতো, তো ওদের তাও পার করেছে। তো একজন এসে তাকে জিজ্ঞেস করছে, বাবুলি ভাই আজকে বিশ্বনাথ দাস সাবজেক্ট কি? তো বাবুলি একটা কাজ করছিল, আমি ভুলেছিলাম, সে হচ্ছে বিশ্বনাথ দাস একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে দি মাদার, মা, আর কোন সাবজেক্ট নাই। তুমি যদি কোনো সাবজেক্ট দেখো তাহলে দেখবে ঠিক সেই জায়গাতেই ফিরে যাবে। এইটা আমি শুনে রেখেছিলাম কানে, এটাকে সার্টিফিকেটও বলতে পারি দুদিক থেকে, আর সুযোগ বা সহায়তাও বলতে পারি, যে ওর বাইরে এরিয়ার বাইরে যাওয়ার ক্ষমতা। আমার কাছ থেকে কোন রকম তত্ত্ব প্রত্যাশা করবেন না, বা অন্য কিছুও নয়। তবে আমার অন্যদিকও আছে, সেটা হচ্ছে এই যে ওই যাকে বলে চলার একটা অভিজ্ঞতা, ওইটুকু তো আছে, সেই জন্য চল। ভাস্কর যখন এখান থেকে বলছিল তখন আমি শুনছিলাম, তারপরেও আবার রিপিট করেছে, আবার এখন আমি আসবো বলে বোধ হয় ও একটুখানি কথাটা ঘুরিয়ে বললো যে আমি বারবার বলেছি এত দূর থেকে আসছে, ও যথেষ্ট বয়স হয়েছে, ইত্যাদি ইত্যাদি। শেষটা করে রেখেছে যে ও জানতো যে আমি পরে ফিরে গিয়ে ওকে ধরবো আর কি। আমাদের পরিমণ্ডলে শারীরিক বয়সটা মোটামুটি ভাবে কোনো পাত্তায় পাবে না, মানে বাস্তবেই পাবে না। এই সদ্য আমাদের চলে গেলে, চলে ফিরে ছোটাছুটি করে পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য, তিনি গেলেন 101 বছরে। আশ্রমের যারা তারা অনেকে 105-6 দেখা যায়, নিরোধা 6 ছিলেন, বোধহয় তার চাইতে বেশি অমুখীন ছিলেন, এক কাছাকাছি বয়সে 95 এরকম যান। তো উনি 101 ছিলেন, যাওয়ার আগে পর্যন্ত ছোটাছুটি। আমার মনে হয় এইসব কথাই খুব ভালো লাগবে, আমার মতো লোকের তার সঞ্চয় কিছু নেই। তো আমি একদিন ক্লাস করছি, দেখুন একজন এলেন, বললেন যে উনি পূর্ণেন্দুদার ছেলে। পূর্ণেন্দুদার ছেলের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। তিনি আমায় এসে বললেন যে বাবার 100 বছর হচ্ছে, সেই জন্য আমরা কলকাতা ভবনে একটা অনুষ্ঠান করব, আপনাকে থাকতে হবে না। সে তো বটেই, নিশ্চয়ই যাও। তবে যথাসময়ে যখন দিনটা আসছে দেখছি কোনো কথাবার্তা কিছু নেই, কিছুই বলে না, কখনো কোনো নোটিশ নেই। আমার বুধবারের ক্লাস, সেখানেও গিয়ে দেখলাম পরের বোধহয় মধ্যেই হবে, তো তখনও বলছে না। শুনতে পাওয়া গেল পূর্ণেন্দুদা 20 জনকে সঙ্গে করে পূর্ব বাংলায় চলে গিয়েছেন তার জন্মস্থান দর্শনের জন্য। কোন লোক 100 বছর বয়সে তার জন্মস্থান দর্শনের জন্য 20 জনকে সঙ্গে করে পাসপোর্ট বিচার করে গিয়ে দেখে আসছে কোন সময় আমি এসেছি। তো সেই হচ্ছে আমাদের ঐতিহ্যের ধারা। সুতরাং এখানে বয়সটা কোনো অ্যাবসলিউটলি নো ফ্যাক্টর। এ বিষয়েও আরো দুটো গল্প আছে। নলিনী দাস শ্রী অরবিন্দ আশ্রম ধারায় সুপরিচিত নলিনী গুপ্ত, মহাযোগী, পণ্ডিত, মনীষী, স্বাধীনতা আন্দোলনের লোক। যারা আবার একটু খোঁজ খবর করেন তারা জানবেন যে বোমাটা ফাটিয়ে সুচক্রবর্তী দিয়ে মারা চলে গেল দেওঘাটিতে, সেই বোমাটা কিন্তু নলিনীটাই বয়ে নিয়ে গিয়েছিলেন। মানে ওটা ওখানেই কি ফেটেছে, এখানেই ফেটে যেতে পারত। তো ফাটেনি বলেই আমরা ওর 96 বছর পর্যন্ত ওকে দেখতে পেলাম। তো নলিনীদার যখন 80 বছর বয়স হয়েছে, তখন কেউ কেউ মার কাছে গিয়ে বলল যে মা, নলিনীদার 80 হচ্ছে, আমরা একটু আনন্দ করতে চাই। আনন্দ করতে তো কোনো অসুবিধে নেই, কিন্তু কি চাও?
যাবো একটুখানি অনুষ্ঠান। তখন মা বলে, নলিনী 80 হয়ে গিয়েছে, বলে একটু থামবেন, ফেলে বললেন, আমি ওর বয়সটা ভুলিয়ে রাখতে চাইছি, আর তোমরা এইসব অনুষ্ঠান করে থেকে মনে করি দেবে। মা বলেছিলেন চিলড্রেন আন্ডার 99 ইয়ার্স, 99 গেলে তখন ভাবা যাবে শৈশব কাটছে কিনা। এটা আমার সপক্ষে কথা। কাজে থাকা হচ্ছে আনন্দ, এটা একটা সার্টিফিকেট। এই যোগের ক্ষেত্রে একেবারে পণ্ডিতরা এসে তপ করলেও থামিয়ে দিতে পারবো। এই যোগের ক্ষেত্রে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা কথা মনে রাখা দরকার, কাজ ছাড়া এই যোগের সার্থকতা বা সিদ্ধি লাভ অসম্ভব। পণ্ডিতদের শাস্ত্রজ্ঞদের সঙ্গে তর্ক করতে পারবো রাইট দিয়ে। কাজ ছাড়া এই যোগের সার্থকতা বা সিদ্ধি লাভ অসম্ভব। কেন? কিসের জন্য? মা জায়গায় বললেন, প্রয়োজনে ধ্যান বাদ দিতে পারো, কিন্তু কাজ বাদ দিতে পারো না। শব্দটা একটু কোনো বোঝা ভুল না হয়। ধ্যান বাদ দিতে পারো বলেনি, প্রয়োজনে ধ্যান বাদ দিতে পারো। ধ্যান সহায়ক তো বটেই, সহায়ক বলেই তো ধ্যান আছে। তাকে আমি পরে কেউ যদি দেখি যে একটা সিম্বলের মতন, একটা প্রতীকের মতন সামনে দাঁড়িয়ে রয়েছে শ্রী অরবিন্দ আশ্রম, পরে বোধহয় কথা একটুখানি আসবে আমার, সেই যে মনে রাখতে হয় যে সেখানে যদি কেউ যায় তাহলে গিয়ে দেখবে, হ্যাঁ নিঃসন্দেহ টুরিস্টদের এখন ভিড়। এখন এই কাণ্ডের ভেতরেও তো আপনারা জানেন যে এখন বৃষ্টি চলছে, তাও যেই খুলেছে মানে সমস্ত ইয়েগুলো, অতিথিশালাগুলো ভর্তি হয়ে গিয়েছে। তো সেই যে জায়গা, সেই জায়গার মধ্যে ঢুকলে পরে আশ্রম বাড়ির মধ্যে সেবা বৃক্ষের নিচে শ্রী অরবিন্দের সমাধির পাশে বসে থাকার যে সুযোগ, ব্যক্তিগত ধ্যানে বা আরেকটু যাদের আছে সুযোগ ভেতরে গিয়ে ধ্যান কক্ষের মধ্যে বসে থাকা, এটা একটা সুযোগ রয়েছে। কিন্তু ওইটা ওইখানে রয়েছে। আর সেইখান থেকে চার পাশে যদি আপনি কেউ ঘুরে বেড়ান, তাহলে আশ্চর্য হয়ে দেখতে হবে মানব জীবনের এমন কোন ক্ষেত্র প্রতীকী স্বরূপ নেই যা কাজের জন্য সেখানে গৃহীত হয়নি। আপনি তাকের পর্দা দেখতে দেবেন, লেক কাজানভের মতন চাষের ক্ষেত্র, সেখানে আশ্রমের বাইরে সকালবেলা গিয়ে যদি আপনি ফুলের গন্ধ পান, তাহলে দুটো বাড়ি পরে গিয়েই আপনি পাউরুটি গন্ধ পাবেন, আশ্রমের বেকারির গন্ধ। তার পাশেই লন্ড্রি, তার পাশেই বইয়ের দোকান। আপনি যত যাবেন, যেতে যেতে গিয়ে আপনি দেখতে পাবেন প্রেস, বিশ্বখ্যাত প্রেস। ঢুকলে পরে মানে যেসব প্রাইজ পেয়েছে সেই প্রেস, আপনি তাকে দেখতে পারে সেখানে আধুনিকতম পদ্ধতি যত আসছে সেটাই এগুলো রয়েছে, মিস দেওয়া যাবে না। তার পাশে নার্সিংহোম। নার্সিংহোম বলতেই মনে পড়ে গেল, মানে যখন যেখানে একটা চিকিৎসা পদ্ধতি হয়েছে সব আপনি কি ওখানে পাবেন। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি, সবাই যে যার মতন ফিজিওথেরাপি সমস্ত চর্চা আছে। কিন্তু তারপর আপনি যখন যাবেন, কেউ কেউ মন্তব্য করেছে, ভুল নয়, আমি অতিশয়োক্তি মনে করবেন না, যদি আমি ভুল বলি বা অতিশয়োক্তি মনে হয় খবর পাঠাবেন, গিয়ে আশ্রম দর্শনের মধ্যে একটা নার্সিং হোমও থাকে। কি দেখানো হচ্ছে তাকে জানি না, কিন্তু সেখানে ঢুকে যা। আমার মনে আছে কেউ কেউ ঢুকে প্রথম বলেছিল এর পরের বার রোগী হয়ে আসবো। তার মানে গেস্ট হাউসের চাইতে যদি গেস্ট হাউসে গিয়ে রোগী হয়ে যান, তাহলে আপনি ওইখানে থাকতে পারবেন। তো বলছে যে একেবারে খুঁড়েই আকাশ খোলা সূর্যোদয় এখানে দেখতে পাওয়া যাবে সমুদ্রের ধারে, আর সকাল থেকে রাত্রি পর্যন্ত আহার্য পানীয় এবং সেবা যথেষ্ট পরিমাণ, মানে অতিথিশালার চাইতে কোনো কম নয়। আমি কোনো কম বলিনি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার বলার কথা ছিল যে এই কাজের একটা বিপুল ধারা আছে। এই ধারা করতে করতে আপনি যখন গিয়ে বাজারে পৌঁছবেন, তখন গিয়ে দেখবেন একটা অনেস্টি স্টোর। অনেস্টি স্টোর, অনেস্টি স্টোর। সময় চলে যাবে, তবে বোঝা যাবে কেন নিশিকান্ত মাকে শ্রী অরবিন্দা বলেছিলেন।
মা বলেছিলেন, উইদাউট হিম আই এক্সিস্ট নট, উইদাউট মি হি ইজ আনম্যানিফেস্ট। তিনি ছাড়া আমার অস্তিত্ব নাই, আমি ছাড়া তিনি অপ্রকাশ। শ্রী অরবিন্দকে প্রকাশিত করে ধরেছেন। মাইকাতে আমি বসে আছি, এটা মায়ের সৃষ্টি। শ্রী অরবিন্দ নিজেকে প্রকাশিত করেছেন তার শক্তির ভেতর দিয়ে। কিন্তু জিনিসটা ওই রকম যেরকম, তার যে ব্যবহারিক বাইরের দিক সেটাও যথেষ্ট একেবারে স্পষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। মার যখন 90 বছর বয়স, সেই সময়ে তখন এত গণমাধ্যমের ব্যাপার ছিল না। অল ইন্ডিয়া রেডিও একটি স্পেশাল টিম পাঠালো মার কাছে। তারা বোধহয় বড় স্কুল নিয়ে গিয়েছিল তখন যেরকম ছিল। তারা গিয়ে মাকে বললে যে, মা তুমি অনেকদিন আমাদের মধ্যে রয়েছ, তোমার কথা কিছু আমাদের বলো। মা বললেন, মাই রেমিনিসেন্সেস উইল বি শর্ট, আমার স্মৃতি কথা অতি সামান্য। I came to India to meet Sri Aurobindo. I came to India to meet Sri Aurobindo. আমি ভারতে এসেছিলাম শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করার জন্য। I remained here to live with Sri Aurobindo. আমি এখানে থেকে গিয়েছিলাম শ্রী অরবিন্দের সঙ্গে বাস করার জন্য। তিনি যখন চলে গেলেন তখন এখানে রয়ে গেলাম তার কাজ সম্পূর্ণ করার জন্য। মা চলে গিয়েছেন 96 বছর বয়সে। একটা মানুষ হিসেবে দীর্ঘ জীবন, তার দীর্ঘতম পর্যায়ে এই ভূমিখণ্ডে কেটেছে। এখন বলার না, কিন্তু এই প্রসঙ্গে বলা মানে এক অকল্পনীয় প্রতিভা। বাইরের দিক থেকে দেখবি পরে বিস্ময়কর, অসামান্য চিত্রশিল্পী, অসামান্য সঙ্গীত শিল্পী। এবং সেটা শুধু আমাদের দিক থেকে নয়, বিশ্বের এই যাবৎ চর্চা যারা করেন তারা স্বীকার করেন। তার সময়কার ফ্রান্সের সেরা শিল্পীদের সঙ্গে যেসব প্রদর্শনী সভা হয় সেখানে তার হয়েছে। তার সঙ্গীত এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন যে বহু সময়তেই, কারণ ওর কোনো এরা যখন আশ্রম বইটইগুলোর কপিরাইট বলে লেখা থাকে, যদিও সে টুকরি যেয়েছে, কিন্তু ওখানে আর লেখার কোনো সুযোগ নেই। তো সুতরাং ওটা ছড়িয়ে গিয়েছে মানুষের মধ্যে। আর অন্য কথা বাদ দিলে পরে ভারতবর্ষের অধ্যাত্ম সাধনার সার সত্য শ্রী অরবিন্দের মধ্যে যেভাবে প্রকাশিত হয়েছে, সেটা নিশ্চিতভাবেই ভালো থাকত কিছু বিশ্ববিদ্যালয়ের অসামান্য গবেষক, অথবা বলা যেতে পারে কিছু সেরকম নিগুড় সাধকের জন্য। কিন্তু শ্রী অরবিন্দ মানুষের জন্য যা, আমার শব্দে আমাদের মনে হয় পুরো পায়ে মানুষের জন্য, সেইখানে মা তিনি এনে দিয়েছেন সামনে শ্রী অরবিন্দ। আজকে যখন আমি কথা বলছি এখানে, আজকে আমার যাকে বলে অফিসিয়াল বক্তৃতা এই একটা, তাতে ফেরার পরও হবে না। আসবার সময় ছিল একটা, সে সময় করা যায়নি। এই যে একটি বক্তৃতা, আমি নিজে অত্যন্ত খুশি আজকের দিনে যে আমি একটি 50তম বার্ষিক উদযাপনের সঙ্গে এসেছি। আজ থেকে 50 বছর আগে এই দিনে নববর্ষের বাণী দিয়েছিলেন মা। দিতে শুরু করেছেন 1933 সাল থেকে। আর তার দেহ যতদিন পর্যন্ত দেহে ছিলেন জন্মদিনের আগে, ততদিন পর্যন্ত, অর্থাৎ 73 সাল পর্যন্ত, এই 1 জানুয়ারি তিনি এই 41টি মানে নববর্ষের বাণী দিয়েছেন। সে একটা তরুণ গবেষকেরা খেজে দেখতে পারেন, আর একটাতে ডুবলে পরেই যাওয়া যাবে না। আপনার ধরুন 1933 সালে মা যে বাণীটি দিয়েছিলেন তা মোটামুটি অনুবাদে এইরকম দাঁড়াবে: বৎসরের নূতন জন্ম যেন আমাদের চেতনার নূতন জন্ম হয়। বৎসরের নূতন জন্ম যেন আমাদের চেতনার নূতন জন্ম হয়। অতীতকে বহু পিছনে ফেলে রেখে চলো আমরা এগিয়ে চলি দূর ভবিষ্যতে। মোটামুটি এইরকমের কথা। বাকি শব্দ টেক্সটে দিক চিন্তা, যেখানেই চলি ফিরি, যখনই নববর্ষ আসে, যে কোনো জায়গায় আসে,
তখনই আমার একটা কথা মনে পড়ে সমস্ত কিছুর মধ্যে, যে গতকালের যে চেতনায় ছিল আজ কি তাই হলো? অনেক কাল রাত 12টার সময় থাকতুম ভবনে, আজ কয়েক বছর সম্ভবপর হয়ে ওঠে না, কিন্তু ঘরে 12টাতেই জেগেছিল। হুগলিতে 12টায় ওরা ধ্যান করছে, তখন খবর নিল, কিন্তু ওইটা আমার মাথার মধ্যে সবসময় করে, আমার মানে আমার মতন মানুষ, সাধারণ মানুষের মাথায় করে নববর্ষের যে এত রকমের উদযাপন, সে একেবারে যাকে বলা যায় উল্লাসের চরমে নিজের মৃত্যু ডেকে আনা। নববর্ষের মৃত্যু ঘটে উল্লাসের ফলে, অথবা যারা অত্যন্ত গভীর ভাবে শাস্ত্রীয় আচারের মতন করে তাকে গ্রহণ করেন, তার বাইরে নিজের কাছে একটা জিজ্ঞাসা, এই কমিউনিটি আগে আমি যা আছি, এই কমিউনিটি পরে আর আমি জানতাম না। এবং গল্প নয়, মা একবার বলেছিলেন যে সুপ্রামেন্টালের জন্য আমরা এত পরিশ্রম করছি, এত চেষ্টা করছি, একদিন একে বহু পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে চলে যাব। তার মানে কোন জায়গায় দাঁড়ানো নয়, চেতনার ক্রম উত্তরণ, এবং সেটা নিজেই নিজের, এর কোন সার্টিফিকেট কোনখান থেকে পাবেন নেই, কিন্তু ওইটি আছে। এটি একটি অসামান্য দিক। যে কারণে বলছিলাম 1933-এ সেই শুরু করেছিল, আর সময়টা তো হতো 1973-এ গিয়ে যখন বলেন সমগ্র সৃষ্টির বোধ যদি থাকে, পুরো ইংরেজিটা আমার এখন মনে নেই, কিন্তু এটা মনে আছে, কারণ সেই সময়ের পর থেকে যখন যোগাযোগ ঘটল, তখন এইটি অর্থাৎ শ্রী অরবিন্দের সেন্টেনারিতে মা যেটা দিয়েছিলেন 1 জানুয়ারিতে, let us try to এসো আমরা চেষ্টা করি যাতে আমরা শ্রী অরবিন্দের শতবর্ষে উপযুক্ত হয়ে উঠতে পারি, তার জন্য আমরা উপযুক্ত হয়ে উঠতে পারি। ওখানে একটা লক্ষণীয় শ্রী অরবিন্দ সেন্টেনারি, এটা নিয়ে একটা লেখাও আছে, আমার সেটা নয়, সেটা একটা দীর্ঘ আলোচনা হতে পারে। বার্থ সেন্টেনারি বলেননি, বলেছেন শ্রী অরবিন্দ সেন্টেনারি। সেটা তো একটা সুযোগ হয়ে গিয়েছে। সে সুযোগটা কি? সে সুযোগটা হচ্ছে তার দেহ চলে যাওয়া পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার সেন্টেনারি হওয়ার সম্ভব, এবং তারই জন্যে আশ্রমের বাইরের প্রথম কেন্দ্র, প্রকাশ্য কেন্দ্র শ্রী অরবিন্দ পাঠমন্দির যখন শ্রী অরবিন্দের বঙ্গপর্বের শতবর্ষ উদযাপন করল, তখন তার বাংলায় পা দেওয়া থেকে আরম্ভ করে চলে যাওয়া 31শে মার্চ রাত্রিবেলা পর্যন্ত উদযাপন করেছিল। সেটা হচ্ছে সেন্টেনারি, অর্থাৎ তিনি যেখানে যে মুহূর্তে রয়েছেন, যা লিখছে, আমরা এর মধ্যেও সেই সেন্টেনারি কিছু কিছু আর্য পত্রিকা করেছি, সেই রকম সেটা সেন্টেনারি, কিন্তু ওটা ঠিক আছে ব্যক্তিগত মতন, কিন্তু মূল কথাটা কি? let us try to be worthy। তৃতীয় আজকাল এমন হয়ে গেছে, ও আজ থেকে কট করে যদি অন্য একটা এসে যায় তাহলে সরে যায়। let us try to be worthy of শ্রী অরবিন্দ সেন্টেনারি। এসো আমরা উপযুক্ত হয়ে উঠি শ্রী অরবিন্দ শততম জয়ন্তীর জন্য। এইটা কি করে অদ্ভুত, আমাদেরকে বললে ট্রাই টু বি ওয়ার্দি। আমার মনে হয় এখন কথা বলতে বলতে এইটার উপরেই আজকে বাকি সময়টুকু আমরা থাকতে পারি। let us try to be worthy, আমরা যেন উপযুক্ত হয়ে উঠতে পারি শ্রী অরবিন্দের শতাব্দীর। তাহলে প্রথমটা কি? কৃষ্ণধনের দুলালে দুলিলে স্বর্ণলতা, কৃষ্ণধনের দুলালে দুলিলে স্বর্ণলতা রঙে, নিশিকান্তের কবিতা। স্বাধীন বিদেশে বাণী বিজয়ের পরে এলে পরাধীন দেশ জননীর করে, স্বদেশ মুক্তি সাধিয়া রহিলে অসীম মুক্তি অভিযান, ভগবান
শ্রী অরবিন্দ জীবনে হলে এবার ধরণীর সন্তান। দেখো কবিতা, যেটুকু স্মৃতি মাঝে মাঝে আসে, কিন্তু শ্রী অরবিন্দের জীবনীর উপর তিনি যা যা দিয়েছেন তার শেষটা তুলনা নেই। তার অবতারমালার শেষে দুটি উনি শ্রী অরবিন্দের জন্য দিয়েছেন। চৈতন্য লীলা, শ্রীরামকৃষ্ণ লীলা করতে করতে গেছেন, গিয়ে শ্রী অরবিন্দ লীলাতে দুটি আছে। পূর্ণ হয় গলি, বসুন্ধরা গলি, অসুর অবতার চলে যাবে, ধ্রুব অশ্বে বসি, হরিধর্ম বসি, কেতাবে দিল বাধা বিপ্লবে, কারে বন্দিল ভিড় ঊর্ধ্ব কারাগার, লবে মুক্ত গতি স্বাধীন সত্তার, স্বদেশ মুক্তির সাধনে করবি, অসীম মুক্তির যোগাসনে, লোহিত তব বাণী রাখিলে কারে আনি, সাগর পারে তব লীলায়নে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দিনজন। শ্রী অরবিন্দ সে, ভবের অচিন্ত সে, দেহে রূপান্তর সম্ভোগী, স্থির নির্বিকা নবযুগাবতা, নর মহেশ্বর মহাযোগী, তাই মহেশ্বরী নারীর তরুণে জননী রূপে আসি, তাহারি যোগ পথে মর্ত শিশু দলে রূপান্তরী চলে, বিমর বন্ধন বিমোচনে। আমি যে হেরিলাম পণ্ডিতের ধাম, নূতন তব তব লীলারণে, শ্যামল সুন্দর মুরলী মনোহর দিয়েছ দর্শন দিনজনে। ছোট্ট করে ওর জীবনটা ধরা আছে। কৃষ্ণ ধামে দুলারে দুলিলে স্বর্ণলতার ধরে, এর উপর বেশ করে আস্তে 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 এখন মানে কাজ করতে করতে অনেকেই যারা আসছেন তরুণ, পরস্পর কথাবার্তা আসবার সময় একজন আমাকে ফোন করলেন দুর্গাপুর থেকে, কি আর শ্রীনিবাস আয়েঙ্গারের বইটার কথা ইত্যাদি ইত্যাদি। জীবনী লেখা হয়েছে, বিরাট জীবনী লেখা হয়েছে, বিতর্ক হয়ে জীবনী লেখা হয়েছে। জীবনী তো বাজিয়ে জীবনী তাকে ধরা যাবে। শ্রী অরবিন্দের জীবনী প্রথম যেটা লেখা, তার শতবর্ষ উদযাপন করেছিলাম 11 সালে শ্রী অরবিন্দ পাঠ মন্দিরে, তার লোকেরা জানতেন না। সেটা পালিত বলে একজন 1911 সালে শ্রী অরবিন্দের জীবনী লিখেছেন, অর্থাৎ তখন তিনি শ্রী অরবিন্দই হননি, তার নাম তখন তিনি অরবিন্দ ঘোষই রেখেন। তিনি তখন তার জীবনী লিখেছিলেন আর পালিত। তো সেইটার মধ্যে এই সেদিনকেই একটা অনলাইনের বক্তৃতায় আগে যখন বলেছিলাম তখন ওরা খেয়াল করিনি, ওই কোটেশনটা মনে আসার পরে ওইটা ওকে জানালাম। ওই সময়ে ওই ভদ্রলোক পরিষ্কার ভাবে বলছেন, অনক্ষ করেছেন, বলেছে ভারতের প্রয়োজন আছে এইরকম ঋষি। 1911 সালে উনি বলছেন যে ঋষি, উনি রবীন্দ্রনাথ নন, উনি সুভাষচন্দ্র নন, উনি চিত্তরঞ্জন দাস নন, বিপিন চন্দ্র পাল নন, বা পরের রোমালোলা বা গ্যাব্রিয়েল মিস্ত্রালও নন চিনি। ওর মন্তব্যটা ওর সম্পর্কে অনেকে খারাপই করেছেন। শ্রী অরবিন্দের সঙ্গে 2 বছর একসঙ্গে ছিলেন দীনেন্দ্র কুমার রায়। অনেকে ভুল লেখেন যে উনি ওকে বাংলা শেখাতে গিয়েছিলেন। না না, এটা হতেই পারে না। শ্রী অরবিন্দ বাংলা শিখেছেন ইংল্যান্ডে থাকতেই, তবে সাহেবের কাছে বাংলা শিখেছেন। আইসিএস এর বাংলা আইসিএস এর তার বাংলার টিচার ছিলেন ইংরেজ। তার অনেক কাহিনী আছে, সেগুলো করতে গেলে ঘন্টা খানেক গল্প করতে হয়। যাকে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে উনি যখন ভারতবর্ষে ফিরলেন, ফিরে এসে বড়দায় রইলেন, পাশ্চাত্য যা দিতে পারে তা নিয়ে এসছেন, আর প্রাচ্যের যা সঞ্চিত হয়েছে তাকে সংযুক্ত করে দাঁড়াবেন তিনি তার জীবন বিভাগ কাজ করবার জন্য। ঠিক সেই সময়ে উনি বাংলা পড়ছেন, যেভাবে ওই দীনবন্ধু মিত্রে নাটক করতে গিয়ে খুব হোঁচট খাচ্ছেন, কারণ ওখানে যেরকম বাংলা উনি জানেনই না কিছু। তাই তখন উনি মামাকে লিখলেন যে আমাকে যদি একজন বাংলা কথ্য বাংলায় অভ্যস্ত করবার জন্য একজন শিক্ষক পাঠাতে পারো। তখন রবীন্দ্রনাথ বললেন যে এই দীনেন্দ্র কুমার রায়কে পাঠানো হচ্ছে। প্রসঙ্গ থেকে প্রসঙ্গ চলে আসে, কিন্তু আক্রমণটা আসলে হচ্ছে দীনেন্দ্র কুমার রায় অরবিন্দ প্রসঙ্গের মধ্যে লিখেছে কে আর পানি ওর জীবন লিখেছে, মানে এটি হচ্ছে মূল কথা। এখানে এই কথাগুলো এখন বলি, প্রায় এমনিও বলি অমনিও বলি। একটা সময় যাকে বলে আর কি
এটা ফিল্ড হিস্ট্রি করা, সেও করেছিল, মেয়েটা 11 সালে করেছিল, আয়ত্ত করতে পারিনি। ওই বইটার মধ্যে যে প্রিন্টারের অ্যাড্রেস ছিল, সেই প্রিন্টারের বাবা, এখানে বলার উদ্দেশ্য বইটা চাইলে বাইরে পাওয়া যাবে না, আমার কাছে যোগাযোগ করলে কপি আছে, দিতে পারবো। খুঁজে যদি কেউ বার করতে পারেন এই আরপালিটিকে, কেননা উনি ওর জীবনে অনেক ধাঁধা রেখে দিয়ে গিয়েছে। আশ্রমে আবার এক রমেন পালিত আছে, আরপালি, তার বাবাও আরেকজন। সে আশ্রমে গিয়ে খোঁজ করেছি, এর আরপালিত নয়, কিন্তু আর এতে যাওয়া যাবে না, এটা বলা আমার স্বার্থের জন্য, যেমন কেউ থাকতে পারে করুক, তারা এটা চেষ্টা করবে খোঁজ করে বার করছে। আমাদের প্রথম জীবনীকা আরপালি কি জন্য বলেছিল, যখন ওর জীবনী উনি পড়েন, যখন উনি একান্তবাসে রয়েছেন, তার ভক্তেরা কেউ কেউ ওর জীবনী লিখতে আরম্ভ করলো। যেই জীবনী লিখতে আরম্ভ করলো, তিনি প্রথম একটু থামবেন, থেমে বললেন, তোমরা আমার জীবন লিখতে চাও কেন? আমার জীবন বাইরে নেই, এটা বললেন। কাউকে জীবনই বাইরে নেই, সাধারণেরই নেই, অসামান্যদের নেই। রবীন্দ্রনাথকে ধার করা ছাড়া চলে না। কবিরে খুঁজেছ তার জীবন চরিতে, কবিতা পাবে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্ম, 22শে শ্রাবণ মারা গেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন, তারপর একটা প্রতিদিন হেসেছেন না কি করেছেন, সবই তৈরি হয়ে গেছে, কিন্তু ওর ভেতর দিয়ে আসলে রবীন্দ্রনাথটা করে চলে গিয়েছে। এইসব জীবনী লেখা একমাত্র কার্যকরী হতে পারে, অবশ্যই সহায়ক হতে পারে, যদি মূল সত্যটা থাকে। এইটাতে আমি বিশেষ করে বলবো, এই কথাটাই বলার জন্য চিরকাল লিখেছেন। আমি গ্রাম বাংলা থেকে আরম্ভ করে একেবারে গ্রাম বাংলা, বলা যেতে পারে একেবারে অত্যন্ত সরল কিশোরের মুখে প্রশ্ন শুনেছি, আচ্ছা উনি কেন পন্ডিচেরি চলে গেলেন, উনি অত বড় বিপ্লবী। আর তার থেকে আরম্ভ করে তেমন বিশ্ববিদ্যালয়ের খুব বড় বড় নাম যারা, তাদের মুখেও শুনেছি, আফটার অল কেন উনি গেলেন। এই ব্যাপার, এই দুটোই উত্তর করা যায়, উত্তর পারি। শুধু উত্তর করতে চাই না তাদের, যাদের শ্রদ্ধা নেই। শ্রদ্ধা কাকে বলে, একটা উদাহরণ দিই। এই নদী পার হলে পরে চুচুড়ো, হুগলি জেলায় প্রথম শ্রী অরবিন্দের রেলিক সেখানে এসেছে 1989 সালে। সেই সময়ে 5ই সেপ্টেম্বর, ডেট বলে দিচ্ছি, 5ই সেপ্টেম্বর 1989 রবীন্দ্র ভবনে রেলিক্সের সংবর্ধনা। সেই মঞ্চে বিভিন্ন, ওটা তো বাইরের কাজ, সুতরাং সেখানে সরকারের প্রতিনিধি সকলেই এসছেন, বিনয় চৌধুরী এসছেন। তখন আমাদের যারা আমার কাছাকাছি বয়সে তারা জানবে, বিনয় চৌধুরী বিপ্লবী, তখনকার মানে মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি, সে একটা দীর্ঘ ইতিহাস। এই বিনয় চৌধুরী যেটা বলেছিলেন, রেডিও করা আছে, আমার বইয়েতেও লেখা আছে। বিনয় চৌধুরী বলেছিলেন, আমাদের তরুণ বয়সে যখন তিনি চলে গেলেন, তখন আমরা খুব আহত হয়েছিলাম, মেনে নিতে পারছিলাম না, কিন্তু একটা কথা বুঝেছিলাম, একটা ডায়াসে দাঁড়িয়ে বলেছে, একটা কথা বুঝেছিলাম, যার এত আত্মত্যাগ, তিনি নিশ্চয়ই আরো বড় কিছু সেখানে করছেন। এই থেকে আমরা শ্রদ্ধা। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু কার সম্পর্কে কথা বলছি সে সম্পর্কে বোধ থাকবে না। কার সম্পর্কে? আজকে সুভাষচন্দ্রের নামে কে না জানেন, আমাদের স্কুলের থেকে, অমুক থেকে, বিশেষত বাংলায়, তারপর ভারতবর্ষে অন্য যারা বিশেষ ইউটারের মতো লোক, তারা বাইরেও জানেন। আপনি কটা বই সুভাষচন্দ্রের এইটুকু জীবনী থেকে অত বড় জীবনীর মধ্যে আমাকে এইকে দেখিয়ে দিতে পারবেন? কজনের মধ্যে আছে যে কোথায় এই মহা ব্যক্তিত্ব ঔপনিবেশিক দাসত্ব মুক্তির সংগ্রামে সারা পৃথিবীর মধ্যে প্রথম সারির অন্যতম, কোথা থেকে প্রেরণা, কোন খান দিয়ে গিয়েছেন? সেখানে গিয়ে তাকিয়ে দেখা যাবে আমরা সেই জায়গায় যাই না। সুভাষচন্দ্র আইসিএস এর জন্য প্রস্তুত হচ্ছেন, বাবা পাঠিয়েছিলেন, কিন্তু নিজের ভেতরে অন্তর্দ্বন্দ্বে ভুগছেন। একেবারে পর দেখবেন গিয়ে তার চিঠিপত্রের যে কলাম, তার মধ্যে, আর তার মধ্যে এখানে যারা একটু আমার না বলেন ভক্তি বেশি, আমি যে চিঠিটা উল্লেখ করবো সেটা ডেট হচ্ছে 15ই আগস্ট। তখন শ্রী অরবিন্দ জন্মদিনও পালন হয় না, আর উনিও জানতেন না।
সেই চিঠির মধ্যে তিনি তার দাদা সুরেশচন্দ্র বোসকে লিখছেন। তিনি কি লিখছেন? না, সুরেশ বোস নয়, শরৎ বোসকে লিখছেন, গত কয়েকদিন ধরে আমি নিজের ভেতরে দ্বন্দ্বে ভুগছি। আমি কিসের প্রতি বিশ্বস্ত হব? আমি বিশ্বস্ত হব কি আমার অন্তরাত্মার প্রতি অথবা আমার পরিবারের প্রতি? তার মানে তিনি আইসিএস দিতে চান, কিন্তু উপায় নেই, বাবাকে বলার সাহসও নেই। এই বলে দাদাকে লিখছেন, আমার আদর্শ রমেশচন্দ্র দত্ত নয়। রমেশচন্দ্র দত্ত তখন ডাক সাইডে আইসিএস। আমার আদর্শ রমেশচন্দ্র দত্ত নয়। তারপর যা বলছি কোট আনকোট, অরবিন্দ ঘোষ is to me my spiritual guru. To him and to his mission I have dedicated my life and soul. বিশেষ দর্শক একজন লিখছেন ইংল্যান্ডে বসে। আর আমরা কি করেছি? আমার ছেলেবেলা থেকে আমার পরিণত বয়সের অনেকটা পর্যন্ত আমি এরকম বলতে শুনেছি, উনি আইসিএস এ ফেল করেছেন ঘোড়ায়। আমি গিয়ে মতন কথা। এখন তো সমস্ত রেজাল্ট আর্কাইভসে রয়েছে। আরে তার এমনি যে ট্রেডিশনাল, তাতে তো রেকর্ড মাস এখনো পর্যন্ত। আর আইসিএস এও তিনি কি এক নাটকের মতন নাটক। আলিপুর বোমা মামলার রায় দিচ্ছেন কে? আলিপুর বোমা মামলার রায় দিচ্ছেন তার আইসিএস এর সহপাঠী বেশকরাট। তার চাইতে অনেক নিবেশ ছাত্র। কি হয়েছিল? আইসিএস এর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর তিনবার তাকে সুযোগ দেওয়া হয়েছিল ঘোড়ায় চড়ার পরীক্ষা দেওয়ার জন্য। তখন যদি কেউ ঘোড়া চড়াকে পড়েও যেত তাইও আইসিএস করে পাঠিয়ে দিত। ওর অধ্যাপকেরা পর্যন্ত সরকারি কর্তাদেরকে বলেছিলেন এই ছেলেটিকে ছাড়বেন না, কিন্তু গোয়েন্দারা উৎসুক ছিলেন না। গোয়েন্দারা কেমন উৎসুক ছিলেন না? গোয়েন্দারা উৎসুক ছিলেন না একটা বিশেষ কারণে। কারণ তারা জানতেন যে শ্রী অরবিন্দ ইন্ডিয়ান মজলিস, শ্রী অরবিন্দ ইন্ডিয়ান মজলিস and লোটাস and ড্যাগার, এই দুটোতে শ্রী অরবিন্দ ইন্ডিয়ান মজলিস এবং লোটাস and ড্যাগার, এই দুটোর মধ্যে তিনি ইয়ে করেছেন, বক্তৃতা করেছেন। এই সেই লেখাগুলোকে ওরা ধরে রেখে কোনো অবস্থাতেই চায়নি যাতে তিনি এখানে যান। আমি কিসেতে ছিলাম? আমি বলেছিলাম যে ব্যক্তিত্বটা কি, যে ব্যক্তিত্বকে সুভাষচন্দ্র এই কথা বলে, আর সুভাষচন্দ্রের সঙ্গে সম্পর্কের কথা বলতে গেলে পরে দীর্ঘ সময় লেগে যাবে, কিন্তু শুধু দুটো কথা বলা দরকার। অনেকে মনে করে ওই বয়সে উনি কি করে লিখলেন অরবিন্দ ঘোষ ইজ টু বি মাই স্পিরিচুয়াল গুরু। কি করে বললেন? এমনি গুরু বলুন না, রাজনৈতিক গুরু। আরে না মশাই, চিত্তরঞ্জনের সম্পর্কে তিনি পরিষ্কার বলেছেন মাই পলিটিক্যাল গুরু চিত্তরঞ্জনকে। কিন্তু অরবিন্দ ঘোষ ইজ টু মি মাই স্পিরিচুয়াল গুরু। লোকটি সাধারণ নয়, হেলাফেলার লোক নয়। লোকটির একাডেমিক সাবজেক্ট ছিল ফিলসফি। ওকে যখন ওখান থেকে তারিখ ছিল গিয়ে স্কটিশে ঢুকেছিলেন যখন উনি ওখানে, তখন ওর অনার্স ছিল ওখানে পাওয়া না যাওয়ার জন্য উনি গিয়েছিলেন অন্যত্র। ওর অনার্সের সাবজেক্ট ছিল ফিলসফি। আর উনি নিজে বলেছেন I was an ardent student of the Arya। আর্য উনি শব্দ ধরে পড়েছেন। যদি শব্দ ধরে না পড়তেন তাহলে পরে এই লাইনটা লিখতে পারতেন না। গিয়ে দেখুন তার জীবনীর মধ্যে তিনি বলছেন অরবিন্দ Shankar's doctrine of Maya was a thorn in my flesh। শঙ্করের মায়াবাদ আমার শরীরে মানুষের কাঁটার মতন বিঁধেছিল। আমি তাকে তুলে ফেলতে পারছি না, রাখতেও পারছি না। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আমার সাহায্যে এসেছিলেন সে সময়, কিন্তু there was something unique in অরবিন্দ। তার মধ্যে একটা একক বৈশিষ্ট্য ছিল, এর শেষ নেই। আমরা আজ পর্যন্ত শ্রী অরবিন্দ সম্পর্কে যার যত মন্তব্য পেয়েছি তার শেষ মন্তব্য হচ্ছে I am grateful to Sri Aurobindo's action. I am grateful to Sri Aurobindo's action। এই লাইনটা যদি পুরোটা কেউ পড়ে চোখ দিয়ে জল পড়বে। তাতে বলেছে আমি আর বেশি কিছু বলতে চাই না, লেস্ট এটা ফর্মাল শোনায়।
আই এম গ্রেটফুল টু। কি প্রসঙ্গে এসেছিলাম, হুট করে একটা কথা বলে দিল, পালিয়ে গেলে। দিস ইজ দ্য লাইন, ফেস করেছি আমি। কার সম্পর্কে বলছো? অন্য বাগদা সুভাষ বোস লিখেছে ওইদিকে। আর কোনদিন পৃথিবীর ইতিহাসে এই ঘটনা দেখা যাবে? ঘটেছে, ঘটে তো নেই, আর ঘটবে কিনা জানি না, আর ঘটেও না। ঔপনিবেশিক দাসত্ব মুক্ত তো হয়ে গেছে পৃথিবী। কোর্টেতে, কোর্ট এখন নতুন সংস্কার হয়েছে, যেখানে তার বিচার হয়েছিল, ওপেন করে দিয়েছে পাবলিকের জন্য এখন আবার। সেখানে গেলে মনে হবে ইতিহাস কথা বলবে, যে গ্যালারিতে উনি দাঁড়িয়েছিলেন, যেখানে বিচক্রম বসেছিলেন, যেখানে দাঁড়িয়ে চিত্তরঞ্জন সওয়াল করেছিলেন, সমস্ত মাফ করে দেওয়া আছে। সেইখানে দাঁড়িয়ে চিত্তরঞ্জন যে কথা বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রদ্রোহের আসামি, নরহত্যার সহায়ক আসামির সম্পর্কে কোর্টে দাঁড়িয়ে আসামির সপক্ষে কোন উকিল এই কথা বলেছেন কিনা দেখুন। বলেছেন একদিন ইনি চলে যাবেন, কিন্তু এর বাণী ধ্বনিত প্রতিধ্বনিত হবে সাগর পাড়ে দেশান্তরে। কবে বলছেন? 1909 সাল 6 মে। ওইখানে দাঁড়িয়ে বলছেন তিনি, একদিন ইনি চলে যাবেন, কিন্তু এর বাণী ধ্বনিত প্রতিধ্বনিত হবে সাগর পাড়ে দেশান্তরে। চিত্তরঞ্জন চলে গেছেন, ওরা চলে গেছে, কিন্তু আজকে অন্য কথা বলতে পারবো না। আজকে তাকিয়ে দেখবেন বিশ্ববিদ্যালয়ের চত্বর শ্রী অরবিন্দের বুদ্ধিগত চর্চাতে সম্পূর্ণ রয়েছে। মানব ইতিহাসের প্রয়োজনীয় দিক শুধু নয়, মানুষের উৎসাহের সমস্ত ক্ষেত্রে তার পদচারণা রয়েছে। তো সুতরাং এদের কথা তার সমকালে, তার কনিষ্ঠ আর তার জ্যেষ্ঠ রবীন্দ্রনাথের কথা কে না জানে? কতজন বোধ করে যে উনি ওর চাইতে 11 বছরের বয়সে বড় ছিলেন শ্রী অরবিন্দের চাইতে? আর ওই 1907 সালের 23শে আগস্ট ওই ছাত্রদের বক্তৃতার পরে তিনি একখান চিঠি কবিতা লিখেছিলেন। কিছু কিছু এখন পাঠ্য হয়ে মুখে টুকে এসেছে। অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু, হে দেশ বন্ধু, স্বদেশ আত্মার মানি মূর্তি তুমি, তোমার লাগি নহে মান নহে ভম, কোন ক্ষুদ্র দান কৃপা চাহ নাই, ভিক্ষা লাগি পালাউনি আতুর অঞ্জলি, আসো জাগি পরিপূর্ণতার লাগি সর্ববাধাহীন। ওর এক একটা ওয়ার্ড ভালো করে দেখলে পরে বিস্মিত হতে হবে। ওটি ছোট তাকিয়ে রাখা যাক না। আজকে শ্রী অরবিন্দের যোগকে লোকে ইন্টিগ্রাল যোগ বলে, পূর্ণ যোগ বলে শ্রী অরবিন্দের যোগ, তত্ত্ব হিসেবে একাডি ঐতিহাসিকেরা কাজ চালিয়ে যাচ্ছে। তার তত্ত্ব গিয়ে অন্যভাবে চিত্রিত, মানে তার টেকনিক্যাল নামও হয়ে গিয়েছে একটা। কিন্তু কেউ তাকিয়ে দেখেছে কি যে 1907 সালে বাংলায় সদ্য আসা একমাত্র পরিচয় রাজনারায়ণ ঘোষের নাতি, আর বড় চাকরি ছেড়ে দিয়ে বড়দা থেকে এসেছে, আর ইংরেজের বিরুদ্ধে কথা বলছে, এই ছাড়া তার কোনো পরিচয় ছিল না। রবীন্দ্রনাথ তার চাইতে 11 বছরের বড়, তখন যথেষ্ট প্রতিষ্ঠিত, তিনি তার উদ্দেশ্যে এই কবিতাটা লিখলেন। আর কেউ সত্যি রবীন্দ্রনাথকে দিয়ে লিখিয়ে দিল এই কথাটা, আছো জাগি পরিপূর্ণতার লাগি সর্ববাধাহীন। কি পড়েছেন উনিও? বন্দে মাতরমের এডিটোরিয়ালস পড়েছেন। হ্যাঁ, আজও আমরা খুঁজে পাই না কিছু, কিন্তু উনি ধরতে পেরেছেন। এটা বুদ্ধিগত দিক থেকেই ধরেছেন। ভিক্ষা লাগি বাড়াউনি আতুর অঞ্জলি। আমাদের কয়েকটা আইসিএস এর কোটা বাড়িয়ে দাও, আমাদের এখানে রাস্তাটা করিয়ে দাও, এসব নেই। আজও পর্যন্ত গলা খুলে বলতে পারলো না ভারতবর্ষের ইতিহাস যে এই হচ্ছে প্রথম মানুষ যিনি পূর্ণ স্বাধীনতা দাবি করেছে ইংরেজের হাতে। দি মোস্ট ডেঞ্জারাস এলিমেন্ট, কোট আনকোট বলছি, তাদের পেপারে মোস্ট ডেঞ্জারাস এলিমেন্ট হয়েছিল। আজকে সেই কথাটা বোঝা দরকার। আর রবীন্দ্রনাথের কথা 11 বললেন, 18তে দাঁড়িয়ে মন্টিগু কাগজে লিখেছিলেন চিঠি। অনেকে মনে করে রবীন্দ্রনাথ বাংলায় লেখেন, তাই জন্য ওটা ইংরেজি ট্রান্সলেশন হয়েছে। অ্যাবসলিউটলি না, ওটা ইংরেজি চিঠি। হি ইজ এ ট্রু ঋষি অ্যান্ড এ পোয়েট কম্বাইন্ড। হি ইজ এ ট্রু ঋষি অ্যান্ড এদিকে ওদিকে নড়তে পারবেন না। হি ইজ এ ট্রু ঋষি অ্যান্ড এ পোয়েট কম্বাইন্ড। 18 বলছে, 11তেই কিন্তু কবিতাতে বলেছে একেবারে শেষ দিকে পরিষ্কার করে
যে তোমাকে দেখে মনে হয় অন্য জায়গা, একথা তিনি ওখানে পরিষ্কারভাবে বলেছেন। আর 28 সালে তো আপনারা জানেন জীবন বিপন্ন করে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অ্যান্ড্রুজ যখন উনি দেখা করে ফিরে আসেন কলম্বো, তখন তার সম্পর্কে যে কথা বলেছিলেন স্টেটসম্যান কাগজে লেখা হয়েছিল, বিউলার হয়ে গিয়েছিলেন, সে দীর্ঘ অনেক আলোচনা হয়েছে। শেষ করা ওইটাতে বলা যেতে পারে রবীন্দ্রনাথের। 32 সালে তিনি দিলীপ কুমার রায়কে লিখছেন, তুমি জানো আমি শ্রী অরবিন্দকে অকৃত্রিম ভক্তি করি। রবীন্দ্রনাথ 7 সালে নমস্কার বলেছেন, আর ওই চিঠিতে বলেছেন, তুমি জানো আমি শ্রী অরবিন্দকে অকৃত্রিম ভক্তি করি। আমার দেয়া শব্দ নয় শ্রী, আমার দেওয়া শব্দ ওটা নয়। তুমি জানো আমি শ্রী অরবিন্দকে অকৃত্রিম ভক্তি করি। এসব সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, কিন্তু আমাকে সেই শুরুতেও বলেছি, এখনো বলছি, কারণ এ বলা পুরোচ্ছে না। কারণ এদের কথা শুনলে পরে যদি একটা উৎসাহ হয় যাতে ভদ্রলোক কি বলেন একটুখানি শুন। আমার বলার শেষে এসেছি এইকে বলবার জন্য যে বিচ্ছিন্ন ভাবে ও সে এখানে শ্রী অরবিন্দ সম্পর্কে ভক্তরা সর্বত্র ছড়িয়ে আছেন। আমি আমার থলি থেকে যদি বাদ করি স্মৃতিতে বিস্মিত হয়ে যাবেন অনেক সময়, যে কোথায় যে কে মা তাকে বসিয়ে রেখে দিয়েছেন, মানে যাদের মনে হয় যে আমরা এখানে একটা কিছু করেছি, তাকে একবার ঠান্ডা করে দেওয়ার মতন লোক পাওয়া যাবে। এ বিষয়ে আমি দেখেছি, সময় করে একদিন বলে দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে এরা কি করবে। ওই যে উনি বললেন, let us try to be worthy of Sri Aurobindo sentence। কাগজে খুব হচ্ছে ওই দেখছি, 150 এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, ভালো যে যেরকম ভাবে পারবে করবে। আমাদের যখন শ্রী অরবিন্দ ভবন হয়েছিল প্রথম, তখন নানা বয়সেরই আমরা ছিল, তার মধ্যে অল্প ছোট যারা এসেছিল তারা একটুখানি এসে আমাকে জিজ্ঞেস করলে, অনেকে বলে দিয়েছে যে ওইখানে গিয়ে বলো, তারা বললে যে এর দিনকে আমরা যদি একটু আলো দিয়ে এটাকে বিল্ডিংটাকে আলো দিয়ে সাজিয়ে দিই, তো আমার পক্ষে কি বলা সম্ভব। তার ইচ্ছে সে আলো দিয়ে সাজাবে। বলেছিল শ্রী অরবিন্দ আসবার সময় হাতি নিয়ে আসার জন্য, শুনে হাসি পাবেন, লিখেছি স্বাগত শ্রী অরবিন্দ। তখন বলেছে হাতি আনতে হবে শ্রী অরবিন্দের কাছে। তো আমি রসিকতা করে বলছিলাম, হাতির খোরাক জোটানো আমার ক্ষমতা নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার জানেন, বললে সেইগুলোই ভালো। আমি সকালবেলা যাচ্ছি, সেই দিন 4টের সময় সেদিন চন্দ্রনগর থেকে আসবে, আমি চুচুড়ো মাঠের দিকে যাবো, লরিতে বসে আছি একটা, দেখি একটা হাতির সুর আমার সামনে, বাস্তব হুগলি হাসপাতালের সামনে আমার লরিতে দাঁড়িয়েছে একটি হাতির সুর আমার সামনে। আমি একদিন ধরে আমি আশ্রম থেকে ঘুরছি সমানে, সেরকম রেল স্টেশন রয়েছে চন্দ্রনগরে আসবে, তখন তাকে দেখা গেল হাতি এসছে কিছু, ওরা ওই রকম ঢুকিয়ে দেয়, পয়সা দিলেই চলে যায়। আমি দেখে খুব বিস্মিত হয়ে চলে গেল। তখন আমার মনে পড়েনি, রাত্রিবেলা এই অল্প বয়সের শুয়েছে, একটু হাসছে, কি ব্যাপার কি? তখন বলছে আলুটা আরো জেলে বলছে, বিষাদা এরা বলছে যে ওই কোর্টে এই জেলের সামনে 4টে হাতি এসে রয়েছে। 4টে হাতি এসে রয়েছে মানে কোন জায়গা থেকে মেলা থেকে তারা যাচ্ছে, 4টি হাতি ওইখানে এসে রয়েছে। এরা এসেছে 500 টাকা দিলে পরে একদিন থেকে যেতে পারে, যাতে আমি ওই প্রসেশনে নিয়ে আসতে পারি। আমি ভাবলাম এ তো 6 মাস আগে আমায় বলেছিল। আমি বলেছিলাম হাতির খোরার জন্য ক্ষমতা নেই, আর তারাই আমায় বলবে। সে এখন ফ্রান্সে থাকে, ভালো ছেলে, সেই জন্যই নামটা বলি। অমর দত্ত ফার্স্ট হয়েছিল এখানে আলিয়াদা ফ্রান্সে, আমাদের ওখানে ফ্রেঞ্চ পড়াতো। ওদের কাছে গিয়েছিল ওই ছেলেরা, গিয়ে বলেছিল যে আমরা হাতি আনবো, তাই জন্য ওই ওটার নামটা কি, তারকেশ্বরে নাকি হাতি আছে মহন্তদের, তাই নিয়ে আসবে। তা অমরকে 500 টাকা দিয়েছে, দিয়ে বলেছে টাকাটা কিন্তু বিশাল তাকে দেবে, তিনি যদি হাতি আনতে যান দেবে। এই রাত্রিতে সেইটা হলো। তা আজকে কি এই গল্পটা তো কার্যকরী। যারা মনে করছে যে আমরা এরকম করেছি, মিটিং করেছি, অমুক দেখেছি, তেমুক রেখেছি, অপকা করবে।
ওর কাজ উনি করছেন, কাউকে এখানে জোর করেন। আপনি তাকিয়ে দেখুন, আমি একদিন বসে আছি পাট মন্দিরে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয়, বয়সে অল্প একটি অন্য ধারা, বৈষ্ণব ধারার, আমাদের সঙ্গে খুবই ভালো যোগাযোগ, তিনি আমার ওখানে এসছেন। তার কি প্রসঙ্গ নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে, তিনি আমাকে বললেন যে আপনারা লোক পাবেন না, আমাকে বলছেন, আমার পাট মন্দিরের সামনে বসে, আপনারা লোক পাবেন না। আমার খুব প্রিয়, কারণ উনি আমার কাছে একটু কাজ দিচ্ছেন, আপনার লোক পাবেন না, আপনাদের তো দীক্ষাই নেই, দীক্ষা না থাকলে আপনি লোক ধরে রাখবেন কি করে? সত্য কথা অনেকে মনে করেন, দীক্ষা না দিলেই আপনি ধরে করেন, মানে অনেকে। কিন্তু এই দীক্ষা কি সাধারণ জিনিস? ভারতবর্ষে যে এই অসাধারণ ধারা চলেছে আনুষ্ঠানিক দীক্ষা, এটা কি একটা সামান্য জিনিস? অসংখ্য ধারায় চলেছে, চলবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই আনুষ্ঠানিক দীক্ষার বাইরেও দীক্ষা আছে। যারা আনুষ্ঠানিক দীক্ষার বাইরে দীক্ষিত বলে মনে করেন, তাদের মনের মধ্যে যদি হয় যে আনুষ্ঠানিক দীক্ষা অর্থহীন, তারা এই আনুষ্ঠানিক দীক্ষা আনুষ্ঠান বর্জিত দীক্ষার জন্য উপযুক্ত নয়। ये যথাবাং প্রবর্তন্তে তাংস্তথৈব ভজামহং মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বত। হে পার্থ, যে আমাকে যেভাবে চাইবে আমি তার কাছে সেইভাবে সাড়া দেব। মনুষ্যরা সর্বপ্রকারে আমাকে অনুসরণ করছে। এই বাণী দিয়ে স্বামীজি 11ই সেপ্টেম্বর 1893 বিশ্ব বিজয় যাত্রা শুরু করেছিলেন। এইটার মধ্যে ভারতবর্ষের মনুষ্যত্ব রয়েছে। তাই প্রত্যেককে বুঝতে হবে আমার কোন পথ, আমার কি, অন্যের কি আমার জানার দরকার নেই। আর সেইটা হয়েছে বলেই আজকে তাকিয়ে দেখবেন, সংখ্যা দেওয়ার দরকার নেই। অফিসিয়ালি শ্রী অরবিন্দ পথ যদি বলা যায় একটা রূপ নিয়েছে, সেটা 1926 সাল। আমাদের আরো 4 বছর অপেক্ষা করতে হবে আশ্রম শুরুর সঙ্গে তার শতবর্ষ উদযাপনের জন্য। কিন্তু মনে রাখতে হবে যে সেদিন 1926 সালের 24 জন লোক ছিল, আজকে কতজন গুনতে পারবো না। কিন্তু এই কথা বলে দিচ্ছি, সমস্ত পৃথিবী একটা প্রতিনিধিত্ব এর পথে চলে এসেছে। বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন শিক্ষা, বিভিন্ন ধারা, বিভিন্ন জায়গায় দীক্ষিত মানুষ এখানে চলে এসেছে। কারণ এখানে কোনো আনুষ্ঠানিকতা নেই। সে যে মনে করে যে আমি এ পথে আছি, সেই এ পথে আছে। এটাও একটা পথ, ওটাও একটা পথ, সমস্তই পথ, সব পথে নিয়ে গেছে। বছর 2-3 আগে, আমি এখন ডেট বলতে পারবো না, বছর 2-3 আগে আশ্রমের একটা দর্শনের কার্ডেতে মায়ের একটা লাইন ছিল, থ্রু হোয়াটএভার এজেন্সি, যে কোনো পথ দিয়ে, যে কোনো এজেন্সি দিয়ে তার কাছে যাও। শ্রী অরবিন্দ আমাদের কাছে সে পথ করে দিয়েছে। আর বেশি সময় নেওয়ার দরকার নেই, উঠতে হবে। শুধু এইটুকু বলে শেষ করা যাক যে শ্রী অরবিন্দ আমাদের সামনে কি করেছে, বুদ্ধিগত দিক থেকে প্রচুর লেখালেখি হয়েছে, হবে, এবং বর্তমানে এই 150 বছর উপলক্ষে আরো হবে, হওয়া উচিত। কিন্তু যদি আমার মতন মানুষকে বলা হয় তুলো পায় মানুষ, তাহলে শ্রী অরবিন্দের অসামান্য ছাত্র জীবন, তার অসামান্য প্রশাসক জীবন বড়দায়, তার অসামান্য শিক্ষক জীবন, তার আশ্চর্য লেখক জীবন, তার আশ্চর্য দার্শনিকতা, তার কবি প্রতিভা, তার দর্শন চর্চা শুধু নয়, যারা তাকে মনে করেন অসামান্য যোগী অবতার, তারা তাদের অধিকারে বলুন। কিন্তু সাধারণ মানুষের জন্য শ্রী অরবিন্দের সবচাইতে বড় অবদান হচ্ছে একটি মানব শরীর দেখিয়ে দিয়ে তিনি বলেছিলেন, ইনি তিনি। কাকে বলেছিলেন? যদি তুমি এই রূপান্তর কামনা করো, কোট আনকোট, ইফ ইউ ওয়ান্ট দিস ট্রান্সফরমেশন, যদি তুমি এটা চাও, তাহলে একে মা নিয়ে গ্রহণ করো, একে মা বলে ডাকো। তুমি শুধু তার কাছে আশ্রয় নাও, তিনি তোমাকে পার করবেন। তার কথা স্মরণ করি, যিনি বলেছিলেন, let us try to be worthy of Sri Aurobindo. তার কথা হচ্ছে, keep shelter in my arms, they will protect you against everything. Open to my help, it will never fail you. Concentrate only on me, all will be ordered. কেবলমাত্র আমাতেই একাগ্র হবে, সব ঠিক। এই বিশ্বাসে ভর করে
পৃথিবীর নানা প্রান্তে নানা বিশ্বাসের মানুষ চলেছে, এখানেও তার একটি স্ফুরণ হয়েছে। আমরা যেন সর্বদা স্মরণ রাখি তাদের কথা। সকলের রয়েছে নিজস্ব পথ, আমার পথ আমাকে বেছে নিতে হবে। ওম নমো মাত্রে জগন্মাত্রে ভগবত্বৈ নমো নমঃ। মহাসত্যৈ মহাব্যক্তৈ মহন্মূর্তৈ নমো নমঃ।